আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সেল মেমব্রেন নিয়ে। সেল মেমব্রেন কোষের অন্যতম একটা প্রধান স্ট্রাকচার। সেল মেমব্রেন আবিষ্কার হয় 1900 সালের দিকে এবং এটি আবিষ্কার করেন বিজ্ঞানী চার্লস ওভারটন। তাহলে সেল মেমব্রেন আবিষ্কার হয় 1900 সালের দিকে আর এটা আবিষ্কার করেন বিজ্ঞানী চার্লস ওভারটন। সেলস মেমব্রেনের ডেফিনিশনটা হচ্ছে দ্য লিমিটিং মেমব্রেন দ্যাট এনভেলপ দ্য সেল, অর্থাৎ সেল মেমব্রেন হলো সীমিত মেমব্রেন বা ঝিল্লি যা সেলকে ঘিরে রাখে, তাকেই সেল মেমব্রেন বলা হয়। এখন যদি সেল মেমব্রেনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, সেল মেমব্রেন হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। ফসফোলিপিড বাইলেয়ারের বাইরের অংশকে বলা হয় হেড, যা হাইড্রোফিলিক, যেটা কিনা জল বান্ধব, অর্থাৎ এই পদার্থগুলো পানিকে আকর্ষণ করে বা পানির সাথে সহজে মিশতে পারে। আর সেল মেমব্রেনের বাইরের অংশকে বলা হয় টেল, যা হাইড্রোফোবিক, যেটা জল বিমুখী, অর্থাৎ হাইড্রোফোবিক পদার্থগুলো পানি এড়িয়ে চলে বা পানিতে দ্রবীভূত হয় না। এছাড়াও সেল মেমব্রেনে রয়েছে প্রোটিন, রয়েছে কার্বোহাইড্রেট। এখন যদি বলা হয় ফসফোলিপিডের দুইটা লেয়ারে কি দরকার ছিল, তাহলে অবশ্যই দরকার ছিল, কারণ আমরা জানি সেলের বাইরে এবং ভিতরে উভয় জায়গায় পানি থাকে। আর যদি এখানে ফসফোলিপিডের একটা লেয়ার হতো, সেক্ষেত্রে যেহেতু ফসফোলিপিডের হেডটা হাইড্রোফিলিক, তাই এই হেডটা যদি ভেতরের দিকে থাকে তাহলে কোষের ভিতরে পানি থাকতে পারবে, আর কোষের বাইরে পানি থাকতে পারবে না, কারণ তখন বাইরের অংশটা হাইড্রোফোবিক, যেটা কিনা পানি বিমুখী। আবার যদি হাইড্রোফোবিকটা ভিতরের দিকে রেখে হাইড্রোফিলিকটা বাইরের দিকে রাখে, সেক্ষেত্রেও কোষের ভিতরে পানি রাখা যাবে না। কিন্তু আমাদের তো সেলের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় পানি রাখতে হবে, তাই ফসফোলিপিড বাইলেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ফসফোলিপিড বাইলেয়ার সর্বপ্রথম আবিষ্কৃত হয় 1925 সালে এবং এটি আবিষ্কার করেন বিজ্ঞানী গটার অ্যান্ড গ্যান্ড্রেল। পরবর্তীতে এই বাইলেয়ার নিয়ে 1972 সালে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন একটা মডেল প্রদান করেন, যেটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এখন পর্যন্ত এটি সর্বাধিক গ্রহণযোগ্য একটি মডেল। এখন আমরা যদি ফ্লুইড মোজাইক মডেল নিয়ে একটু আলোচনা করি, তবে বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন মডেলটিতে তুলে ধরেন যে সেল মেমব্রেন দুইটি লেয়ারে বিন্যস্ত থাকে। প্রত্যেকটি লেয়ার ফসফোলিপিড দ্বারা গঠিত। ফসফোলিপিড লেয়ারে প্রোটিন, কার্বোহাইড্রেট ও কোলেস্টেরল ইত্যাদি ফসফোলিপিড অণু থাকে। ফসফোলিপিড মলিকিউলসগুলো সবসময় কাপে সচ্ছল থাকে এবং পরস্পরের সাথে ঠোকাঠুকি করে লাফিয়ে ওঠে, এবং এরা একই লেয়ারের মধ্যে থেকে করে। আর নিজেদের লেয়ারে থেকে এই ধরনের ঘূর্ণয়নকে বলা হয় ফ্লুইড ফ্লো মুভমেন্ট। মেমব্রেনকে দেখতে তখন অনেকটা লিকুইডের মতো মনে হয়। অন্যদিকে মেমব্রেনকে সারফেস এরিয়া বা পৃষ্ঠতল থেকে দেখতে অনেকটা মোজাইকের মতো মনে হয়। আর এই অবস্থাকে ভালোভাবে বিশ্লেষণ করার জন্য বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন এই মডেলের নামকরণ করেন ফ্লুইড মোজাইক মডেল। মোটামুটি এ হচ্ছে সেল মেমব্রেনের স্ট্রাকচার। এখন যদি এর ফাংশন নিয়ে আলোচনা করি, তবে ফাংশন অফ সেল মেমব্রেন, প্রথমেই আমরা বলতে পারি সিলেক্টিভ ব্যারিয়ার।
অর্থাৎ এটি নির্দিষ্ট কিছু পদার্থকে ভেতরে প্রবেশ করতে দেয় এবং কিছু পদার্থকে বাইর হতে দেয়, আবার কিছু পদার্থকে আটকে রাখে। এর বৈশিষ্ট্যের মাধ্যমে কোষের প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারে এবং বর্জন করতে পারে। তারপর বলতে পারি প্রোটেক্টিভ ব্যারিয়ার। সেল মেমব্রেন সেলকে বাহ্যিক পরিবেশ থেকে রক্ষা করে। এটি সেলের অভ্যন্তরীণ পরিবেশকে স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং সেলকে শারীরিক ও রাসায়নিক ক্ষতি থেকে বাঁচায়। এরপর আমরা বলতে পারি সেল কমিউনিকেশন ফাংশন। এর মানে হচ্ছে সেলের সেল মেমব্রেনের মধ্যে রিসেপ্টর নামক এক ধরনের বিশেষ প্রোটিন থাকে যা সেলের বাইরে থেকে বিভিন্ন সংকেত গ্রহণ করে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। এরপর বলা যেতে পারে সেল রিকগনাইজেশন। সেল রিকগনাইজেশন হচ্ছে সেল মেমব্রেনের উপর যে প্রোটিনগুলো রয়েছে এগুলো অন্যান্য কোষকে শনাক্ত করতে সাহায্য করে, যাকে বলা হয় সেল রিকগনাইজেশন। এরপর বলা যেতে পারে সাপোর্ট, অর্থাৎ সেল মেমব্রেন আমাদের সেলগুলোর মধ্যে এক ধরনের সাপোর্ট হিসেবে কাজ করে। এরপর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ সেল মেমব্রেন আমাদের সেলের সঠিক একটি আকৃতি প্রদান করে। তো মোটামুটি এই হচ্ছে সেল মেমব্রেন। এছাড়াও নোট করতে সাহায্যের জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ওয়েবসাইট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।